ওয়াইফাই, স্মার্টফোন, রেডিও এসব ছাড়া আজকের দিনটা আমরা ভাবতেই পারি না, তাই না? একদমই না। এই সব তারবিহীন প্রযুক্তি কিন্তু চলছে একটা অদৃশ্য তরঙ্গের উপর ভর করে, যার অস্তিত্ব আজ থেকে 150 বছর আগেও মানুষের কাছে ছিল শুধু একটা ধারণা। আর আজ আমরা সেই মানুষটির জগতে প্রবেশ করব যিনি প্রথম এই অদৃশ্য তরঙ্গকে ল্যাবরেটরিতে তৈরি করে দেখিয়েছিলেন। আমরা হাইনরিখ হার্টজের জীবন আর তার নিরাবাদ কাজ নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আমাদের হাতে তার জীবনী আছে, তার নিজের লেখা ডায়েরি আর চিঠি, তার পরীক্ষার বৈজ্ঞানিক ব্যাখ্যা। আর সাথে আছে তার সমসাময়িক আর এক কিংবদন্তি বিজ্ঞানীর একেবারে ভিন্ন একটা মত। আর সবশেষে তার এত অল্প বয়সে মৃত্যুর কারণ নিয়ে একটা আধুনিক ডাক্তারি বিশ্লেষণও রয়েছে। দারুণ! তাহলে আমাদের আজকের লক্ষ্য শুধু এটা জানা নয় যে হার্টজ কি আবিষ্কার করেছিলেন, বরং তিনি ঠিক কিভাবে সেই কাজটা করেছিলেন, আর বিজ্ঞানের অন্য ক্ষেত্রে তার কি অবদান ছিল যা আমরা অনেকেই জানি না, আর কেন তার কাজ আজকের পৃথিবীকে এতটা বদলে দিয়েছে। চলুন সেই গল্পটাই শোনা যাক। তো শুরু করা যাক। আমরা তো হার্টজকে শুধু বেতার তরঙ্গের আবিষ্কারক হিসেবেই চিনি, কিন্তু মানুষ হিসেবে তিনি কেমন ছিলেন, তার শুরুয়াতি জীবনটা কেমন ছিল? হাইনরিখ হার্টজ শুধু একজন পদার্থবিজ্ঞানী ছিলেন না, তিনি ছিলেন অসাধারণ এক প্রতিভা। ছোটবেলা থেকেই ভাষার ওপর তার একটা দারুণ দখল ছিল। তাই নাকি? হ্যাঁ, তিনি অনায়াসে গ্রিক, আরবি, এমনকি সংস্কৃতও পড়তে পারতেন। বলেন কি, সংস্কৃত? হ্যাঁ, আর বিজ্ঞানের প্রতি আগ্রহটাও ছিল একেবারে জন্মগত। কিশোর বয়সেই তিনি বাড়িতে নিজের একটা ছোট্ট ওয়ার্কশপে বসে স্পেকট্রোস্কোপ বা গ্যালভানোমিটারের মতো জটিল যন্ত্র বানিয়ে ফেলতেন। তার শুরু থেকেই তার পথটা পরিষ্কার ছিল যে তিনি একজন বিজ্ঞানী হবেন। ঠিক তা নয়, তিনি কিন্তু প্রথমে ইঞ্জিনিয়ারিং পড়া শুরু করেছিলেন। ওহ আচ্ছা। কিন্তু তার মন পড়ে থাকত মৌলিক গবেষণার দিকে। তিনি বুঝতে পারছিলেন যে শুধু নতুন কিছু তৈরি করার চেয়ে প্রকৃতির নিয়মগুলো আবিষ্কার করার আনন্দ তার কাছে অনেক বেশি। একটা গভীর টান ছিল আর কি। একদম। তিনি তার পরিবারকে একটা চিঠিতে লিখেও ছিলেন যে প্রকৃতির কাছ থেকে সরাসরি নিজের এবং অন্যদের জন্য জ্ঞান অর্জন করাটা যে কি পরিমাণ তৃপ্তিদায়ক তা ভাষায় প্রকাশ করতে পারব না। এই তীব্র ইচ্ছে থেকেই তিনি ইঞ্জিনিয়ারিং ছেড়ে পদার্থবিজ্ঞানে চলে আসেন। আর সেখানেই তো তিনি তার বিখ্যাত পরামর্শদাতা হারমান ভন হেলমহোল্টজকে খুঁজে পান, তাই না? ঠিক তাই। হেলমোল্টজ ছিলেন সেই সময়ের জার্মান পদার্থবিজ্ঞানের অন্যতম দিকপাল। তিনি জেমস ক্লার্ক ম্যাক্সওয়েলের তড়িচুম্বকীয় তত্ত্বটা পরীক্ষামূলকভাবে প্রমাণ করার জন্য বিখ্যাত বার্লিন প্রাইজ প্রতিযোগিতার ঘোষণা দেন। আর হার্টজ নিশ্চয়ই সাথে সাথে সেই সুযোগটা নিয়ে নেন। মজার ব্যাপার হলো তিনি নেননি। তিনি সেই সময় এই চ্যালেঞ্জটা গ্রহণ করতে রাজি হননি। রাজি হননি? কেন? এত বড় একটা সুযোগ! তার কারণটা শুনলেই তার গভীর বৈজ্ঞানিক দূরদৃষ্টি বোঝা যায়। তিনি হেলমহোল্টজকে জানান যে তত্ত্ব অনুযায়ী যে তরঙ্গ তৈরি হবে তা শনাক্ত করার মতো প্রযুক্তি তখনও আবিষ্কার হয়নি। আচ্ছা। আর যদি কোনোভাবে করাও যায়, তার প্রভাব এতটাই ক্ষীণ হবে যে সেটাকে পরীক্ষামূলক ভুল থেকে আলাদা করা প্রায় অসম্ভব হবে। তার তিনি মনে করতেন সময়টা ঠিক নয়। একদম। এই প্রত্যাখ্যানই হয়তো তাকে পরবর্তীকালে আরও নিখুঁতভাবে এই পরীক্ষার জন্য প্রস্তুত হতে সাহায্য করেছিল। তার এই বিখ্যাত পরীক্ষাটার আগেই তিনি বিজ্ঞানের জগতে মোটামুটি পরিচিত ছিলেন। অন্য কি ধরনের কাজ তিনি করেছিলেন? অবশ্যই। তড়িৎচুম্বকীয় তরঙ্গ আবিষ্কারের অনেক আগেই তিনি বিজ্ঞানের দুটো বিশাল অবদান রেখেছিলেন, যা নিয়ে খুব বেশি আলোচনা হয় না। প্রথমটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের একটা মৌলিক ভিত্তি। 1881 সালে তিনি হার্টজিয়ান কন্ট্যাক্ট মেকানিক্স নামে একটা তত্ত্ব দেন। কন্ট্যাক্ট মেকানিক্স ব্যাপারটা ঠিক কি? কোনো সহজ উদাহরণ দিয়ে কি বোঝানো সম্ভব? ধরুন, দুটো বল বেয়ারিং বা দুটো মার্বেলকে একে অপরের উপর রেখে চাপ দেওয়া হলো। বেশ। ঠিক যে বিন্দুতে তারা স্পর্শ করে আছে, সেখানে চাপটা কিভাবে ছড়াবে, তাদের ওপরের অংশটা কতটা বেঁকে যাবে, এই জটিল প্রশ্নগুলোর গাণিতিক সমাধান হার্টজ দিয়েছিলেন। আর এর কি কোনো বাস্তব প্রয়োগ আছে? অবশ্যই আছে। তার এই সূত্রগুলো আজও ইঞ্জিনিয়াররা ব্যবহার করেন গিয়ার, রেলের চাকা বা যে কোনো যন্ত্রাংশ ডিজাইন করার সময়, যেখানে দুটো বাঁকানো জিনিস একে অপরের সংস্পর্শে আসে। অবিশ্বাস্য! আমি তো ভাবতাম তিনি শুধু তড়িৎ আর চুম্বক নিয়ে কাজ করেছেন। তার আগ্রহ কি আরও অন্যদিকেও ছিল? ছিল, এবং সেটাও সম্পূর্ণ ভিন্ন একটা ক্ষেত্রে। তিনি আবহাওয়া বিজ্ঞান নিয়েও গুরুত্বপূর্ণ কাজ করেছেন। 1884 সালে কিয়েল বিশ্ববিদ্যালয়ে থাকার সময় তিনি ইমাগ্রাম নামে একটি ডায়াগ্রাম তৈরি করেন। ইমাগ্রাম
এটা আবার কি? এটা ছিল বায়ুমণ্ডলের থার্মোডাইনামিক অবস্থা, মানে তার তাপ আর শক্তির অবস্থা বিশ্লেষণের জন্য তৈরি প্রথম গ্রাফিক্যাল টুল। মানে একটা চার্টের মতো? হ্যাঁ, অনেকটা তাই। এর সাহায্যে আবহাওয়াবিদরা প্রথমবারের মতো বায়ুমণ্ডলের অস্থিরতা এবং বজ্রঝড়ের সম্ভাব্য শক্তি পরিমাপ করতে পারতেন। বাহ! এই শক্তিকে আজকের দিনে বলা হয় কেপ বা কনভেক্টিভ অ্যাভেলেবল পটেনশিয়াল এনার্জি। আমরা আজকাল টিভিতে আবহাওয়ার পূর্বাভাসে যে জটিল চার্টগুলো দেখি, সেগুলো হার্টজের তৈরি সেই ইমাগ্রামেরই আধুনিক সংস্করণ। এটা তার বহুমুখী প্রতিভার এক দারুণ উদাহরণ। একদিকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, অন্যদিকে আবহাওয়া বিজ্ঞান। আর এরপর তিনি ফিরে এলেন তার পুরনো চ্যালেঞ্জে, মানে ম্যাক্সওয়েলের তত্ত্বে। সেই সময়কার পরিস্থিতিটা ঠিক কেমন ছিল? মানে বিজ্ঞানীরা ঠিক কি নিয়ে তর্ক করছিলেন? হার্টজের পরীক্ষার আসল গুরুত্ব বুঝতে হলে আমাদের তৎকালীন পদার্থবিজ্ঞানের সবচেয়ে বড় বিতর্কটা বুঝতে হবে। সেই সময় বিদ্যুৎ আর চুম্বকের ক্রিয়া নিয়ে দুটো সম্পূর্ণ ভিন্ন ধারণা ছিল। দুটো আলাদা দল ছিল আর কি। হ্যাঁ, জার্মান বিজ্ঞানীরা যেমন উইলহেম ওয়েবার বিশ্বাস করতেন অ্যাকশন অ্যাট এ ডিস্টেন্স তত্ত্বে। অর্থাৎ কোনো মাধ্যম ছাড়াই এক জায়গা থেকে আরেক জায়গায় শক্তি কাজ করতে পারে, অনেকটা নিউটনের মহাকর্ষের ধারণার মতো। ঠিক তাই। এই তত্ত্ব অনুযায়ী বৈদ্যুতিক শক্তি কোনো মাধ্যম ছাড়াই শূন্যস্থানের মধ্যে দিয়ে মুহূর্তের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে যায়। আর অন্য দলটা? অন্যদিকে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েলের নেতৃত্বে ব্রিটিশ বিজ্ঞানীরা বিশ্বাস করতেন ফিল্ড থিওরিতে। তারা বলতেন বিদ্যুৎ বা চুম্বকের প্রভাব তরঙ্গের আকারে একটা নির্দিষ্ট গতিতে একটা কাল্পনিক মাধ্যম, যাকে তারা বলতেন ইথার, তার মধ্যে দিয়ে ছড়িয়ে পড়ে। আর হার্টজের আগে এই দুটো তত্ত্বের মধ্যে কোনটা ঠিক তা প্রমাণ করার কোনো উপায় ছিল না? কোনো উপায় ছিল না। পুরো পদার্থবিজ্ঞানের জগৎটাই দুই ভাগে বিভক্ত ছিল। আর হার্টজ কার্লসরুয়ে পলিটেকনিকে 1886 সালে এই বিতর্কের অবসান ঘটানোর জন্য কাজে নামলেন। আমি সোর্সগুলোতে পড়েছি যে তার ল্যাবরেটরি নাকি খুব আহামরি কিছু ছিল না। একেবারেই না। কোনো বড় অত্যাধুনিক গবেষণাগারে নয়, বরং একটা সাধারণ লেকচার হলে তিনি এই যুগান্তকারী পরীক্ষাটি করেন। তার যন্ত্রপাতিও ছিল খুব সাধারণ। কি রকম? একটা স্পার্ক গ্যাপ ট্রান্সমিটার, যা মূলত দুটো ধাতব দণ্ড আর একটা ইন্ডাকশন কয়েল দিয়ে তৈরি, আর একটা রিসিভার, যা ছিল শুধুমাত্র একটা তারের লুপ, যার মধ্যে সামান্য ফাঁকা জায়গা ছিল। শুধু একটা তারের লুপ? হ্যাঁ, যখন ট্রান্সমিটারে হাই ভোল্টেজ দিয়ে স্পার্ক তৈরি হতো, তিনি কয়েক মিটার দূরে রাখা রিসিভারের ওই ফাঁকা অংশে একটা অতি ক্ষুদ্র, প্রায় অদৃশ্য স্ফুলিঙ্গ দেখতে পেতেন। ভাবা যায়, আজকালকার কোনো যন্ত্রপাতি ছাড়াই একটা সাধারণ লেকচার হলে বসে তিনি মহাবিশ্বের অন্যতম একটা গোপন রহস্য উন্মোচন করে ফেলেছিলেন। তিনি প্রমাণ করলেন যে একটা অদৃশ্য শক্তি ঘর পারাপার করছে। কিন্তু এখানেই তো শেষ নয়। শুধু তরঙ্গটা খুঁজে পাওয়াই তো যথেষ্ট ছিল না, তাই না? একদমই না। আসল জাদুটা তো তিনি দেখালেন এরপর। তাকে প্রমাণ করতে হতো যে এই তরঙ্গগুলোই ম্যাক্সওয়েলের বর্ণিত সেই বিশেষ তরঙ্গ, যা আলোর গতিতে চলে। সেই প্রমাণটা তিনি কিভাবে করলেন? অদৃশ্য একটা জিনিসের গতি মাপা তো সহজ কাজ নয়। এখানেই তার পরীক্ষামূলক প্রতিভা প্রকাশ পায়। প্রথমত তিনি স্থির তরঙ্গ বা স্ট্যান্ডিং ওয়েভস তৈরি করেন। স্ট্যান্ডিং ওয়েভস? হ্যাঁ, তিনি লেকচার হলের এক প্রান্তে আয়নার মতো একটা বড় দস্তার পাত রেখে দেন। এতে তার ট্রান্সমিটার থেকে বের হওয়া তরঙ্গ ওই পাত থেকে প্রতিফলিত হয়ে ফিরে আসত। এই মূল তরঙ্গ আর প্রতিফলিত তরঙ্গ একে অপরের ওপর পড়লে এক ধরনের প্যাটার্ন তৈরি হয়। তার মানে তরঙ্গের চূড়া আর খাঁজগুলো কিছু কিছু জায়গায় একে অপরকে বাতিল করে দিচ্ছিল। একদম। যেখানে তরঙ্গ দুটো একে অপরকে নিষ্ক্রিয় করে দেয়, সেই জায়গাগুলোকে বলা হয় নোড। হার্টজ তার রিসিভারটা ঘরের মধ্যে ঘোরাতে ঘোরাতে দেখলেন যে কিছু নির্দিষ্ট জায়গায় কোনো স্পার্ক দেখা যাচ্ছে না। ওই জায়গাগুলোই ছিল নোড। ঠিক। দুটো নোডের মধ্যবর্তী দূরত্ব মেপে তিনি খুব সহজেই তরঙ্গের দৈর্ঘ্য বা ওয়েভলেন্থ বের করে ফেললেন। আচ্ছা, তাহলে তিনি ওয়েভলেংথ পেয়ে গেলেন। এরপর গতিবেগটা কিভাবে বের করলেন? তিনি তার ট্রান্সমিটার সার্কিটের ইন্ডাকটেন্স আর ক্যাপাসিটেন্সের মান জানতেন। সেই মান থেকে তিনি তরঙ্গের কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি গণনা করতে পারতেন। আর আমরা তো জানি গতিবেগ হলো তরঙ্গ দৈর্ঘ্য আর কম্পাঙ্কের গুণফল। গতিবেগ পেলেন তা ছিল সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার। প্রায় আলোর গতির সমান। তার মানে ম্যাক্সওয়েল সঠিক ছিলেন। এটাই ছিল অকাট্য প্রমাণ, একেবারে অকাট্য প্রমাণ। এখানেই তো শেষ নয়। তিনি তো আরও দেখিয়েছিলেন যে এই তরঙ্গগুলো আলোর মতোই আচরণ করে।
হ্যাঁ, তিনি প্রমাণ করেন যে এই অদৃশ্য তরঙ্গ আলোর মতোই প্রতিফলিত হয়, প্রতিসৃত হয় এবং সমবর্তিত বা পোলারাইজড হতে পারে। আমি শুনেছি প্রতিসরণের পরীক্ষাটা নাকি দেখার মতো ছিল। হ্যাঁ, তিনি পিচ বা আলকাতরা গলিয়ে জমিয়ে একটা বিশাল প্রিজম তৈরি করেছিলেন সেই অদৃশ্য তরঙ্গের পথ বাঁকানোর জন্য। 1 মিনিট, ব্যাপারটা একটু ভাবা দরকার। তার মানে তিনি একটা সম্পূর্ণ ভিন্ন জিনিস খুঁজতে গিয়ে আরেকটা যুগান্তকারী আবিষ্কারের দরজায় ধাক্কা দিয়েছিলেন। আমি ওই অন্ধকার ঘরে স্পার্ক দেখার চেষ্টার ঘটনাটার কথা বলছি। ঠিক ধরেছেন, অন্ধকার ঘরে ওই ক্ষীণ স্পার্ক দেখার জন্য তাকে খুব মনোযোগ দিতে হতো। তখনই তিনি একটি অদ্ভুত জিনিস লক্ষ্য করেন। কি সেটা? তিনি দেখেন মূল ট্রান্সমিটারের স্পার্ক থেকে যে আলো বেরোচ্ছে, সেই আলোটা যখন রিসিভারের ধাতব বলগুলোর উপর পড়ে, তখন রিসিভারের স্পার্কটি আরও শক্তিশালী হয়, মানে আরও সহজে লাফিয়ে ফাঁকা জায়গা পার করতে পারে। কেন এমন হচ্ছিল? তিনি এর কারণ ব্যাখ্যা করতে পারেননি, কারণ তখন কোয়ান্টাম তত্ত্ব বা ফোটনের ধারণা আসেনি। কিন্তু তিনি অত্যন্ত যত্ন করে পরীক্ষা করে দেখেন যে এর জন্য মূলত আলোর অতি বেগুনি রশ্মিই দায়ী। আর এটাই তো ছিল। এটাই ছিল আলোক তড়িৎ ক্রিয়া বা ফোটো ইলেকট্রিক ইফেক্টের প্রথম পর্যবেক্ষণ। তিনি তার পর্যবেক্ষণগুলো খুব ভালোভাবে লিখে রেখেছিলেন। আর প্রায় 2 দশক পরে আলবার্ট আইনস্টাইন এই ঘটনার ব্যাখ্যা দেন এবং তার জন্যই নোবেল পুরস্কার পান। হ্যাঁ, হার্টজের এই পর্যবেক্ষণটি ছিল কোয়ান্টাম মেকানিক্সের ভিত্তি স্থাপনকারী অন্যতম একটি স্তম্ভ। এটা সত্যিই অবাক করার মতো যে একটা পরীক্ষা থেকে কতগুলো যুগান্তকারী আবিষ্কার বেরিয়ে আসতে পারে। কিন্তু তিনি কি সব সময় সঠিক ছিলেন? এত বড় মাপের একজন বিজ্ঞানীরও কি ভুল হতো? অবশ্যই হতো। আর তার সবচেয়ে বড় ভুলটা হয়েছিল ক্যাথোড রে বা ক্যাথোড রশ্মি নিয়ে। এটা আমাদের মনে করিয়ে দেয় যে বিজ্ঞান শুধু সাফল্যের গল্প নয়, এখানে সীমাবদ্ধতা আর ভুলেরও একটা বড় ভূমিকা আছে। সেই ভুলটা ঠিক কী ছিল? সেই সময় ক্যাথোড রশ্মি কি চার্জযুক্ত কণা নাকি এক ধরনের তরঙ্গ, তা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে তীব্র বিতর্ক ছিল। হার্টজ পরীক্ষা করে দেখেন যে ক্যাথোড রশ্মি কোনো বৈদ্যুতিক ক্ষেত্রের মধ্যে দিয়ে যাওয়ার সময় একটুও বাঁকে না। আর তা থেকে তিনি সিদ্ধান্তে আসেন যে এগুলো নিশ্চয়ই চার্জবিহীন কোনো তরঙ্গ, হয়তো ইথারেরই কোনো কম্পন। কিন্তু আমরা তো এখন জানি যে ক্যাথোড রশ্মি আসলে ইলেকট্রনের স্রোত, আর ইলেকট্রনের তো চার্জ আছে। তাহলে তার পরীক্ষায় এমন ফল এলো কেন? আসলে সমস্যাটা ছিল তার যন্ত্রপাতির সীমাবদ্ধতা। তার ভ্যাকিউম পাম্প টিউবের ভেতর থেকে সব বাতাস বের করে দিতে পারত না। ও আচ্ছা। টিউবের ভেতরে থাকা সামান্য পরিমাণ গ্যাসের কণা ক্যাথোড রশ্মির আঘাতে আয়োনাইজড হয়ে যেত এবং একটা বিপরীত বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি করত, যা মূল ক্ষেত্রটিকে নষ্ট করে দিচ্ছিল। ফলে তিনি কোনো বিচ্যুতি দেখতে পাননি। আর পরে? কয়েক বছর পর হার্টজের মৃত্যুর পর ব্রিটিশ বিজ্ঞানী জে থমসন আরও উন্নত ভ্যাকিউম পাম্প ব্যবহার করে একই পরীক্ষা করেন এবং ক্যাথোড রশ্মির বিচ্যুতি স্পষ্ট দেখতে পান। এভাবেই তিনি ইলেকট্রন আবিষ্কার করেন। তার মানে হার্টজ ইলেকট্রন আবিষ্কারের খুব কাছাকাছি পৌঁছেও পারেননি শুধু প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে। এখন যদি তার উত্তরাধিকারের দিকে তাকাই, তার কাজের প্রভাব তো আজ সর্বত্র। হ্যাঁ, আমরা যে সমস্ত ওয়্যারলেস ডিভাইস ব্যবহার করি, রেডিও, টিভি, মোবাইল ফোন, ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, সবকিছুর মূলে রয়েছে হার্টজের সেই আবিষ্কার। অথচ মজার ব্যাপার হল, হার্টজ নিজে অত্যন্ত বিনয়ের সাথে বলেছিলেন যে তার এই আবিষ্কারের কোনো কাজের ব্যবহার নেই। তাই নাকি? হ্যাঁ, তিনি মনে করতেন তার কাজটা শুধু এটুকুই প্রমাণ করে যে ম্যাক্সওয়েল সঠিক ছিলেন। তিনি এর প্রায়োগিক দিকটা নিয়ে ভাবেননি। সেই প্রায়োগিক দিকটা তো পরে গুগলিয়েলমো মার্কনি কাজে লাগিয়েছিলেন, তাই না? ঠিক। মার্কনি হার্টজের তৈরি করা এই অদৃশ্য তরঙ্গকে ব্যবহার করে প্রথমে মোর্স কোডে বার্তা পাঠান এবং বেতার যোগাযোগ ব্যবস্থা তৈরি করেন, যার জন্য তিনি নোবেল পুরস্কারও পান। আর হার্টজের নামে তো একটা এককও আছে। হ্যাঁ, পরে 1930 সালে হার্টজের সম্মানে কম্পাঙ্কের এককের নাম হার্টজ বা HZ রাখা হয়, যা একজন বিজ্ঞানীর জন্য সর্বোচ্চ সম্মানগুলোর একটি। কিন্তু সবাই কি তার এই ব্যাখ্যা মেনে নিয়েছিল? আমি সোর্সগুলোতে পড়েছি যে নিকোলা টেসলার মতো বিজ্ঞানীরাও নাকি ভিন্ন মত দিয়েছিলেন। এটা একটা খুবই আকর্ষণীয় দিক। সেই যুগের আরেক কিংবদন্তি বিজ্ঞানী এবং উদ্ভাবক নিকোলা টেসলা হার্টজের তথ্যকে সরাসরি চ্যালেঞ্জ করেছিলেন। 1929 সালে নিউ ইয়র্ক হেরাল্ড ট্রিবিউনকে দেওয়া এক সাক্ষাৎকারে টেসলা দাবি করেন যে হার্টজিয়ান ওয়েভস বা হার্টজের তরঙ্গের কোনো অস্তিত্বই নেই। অস্তিত্বই নেই? তাহলে হার্টজ যা দেখেছিলেন
সেটা টেসলার মতে কি ছিল? টেসলার মতে হার্টজ যা দেখেছিলেন তা আসলে ইথারের মধ্যে দিয়ে প্রবাহিত সংকোচন প্রসারণশীল অনুদৈর্ঘ্য তরঙ্গ বা লঙ্গিচুডনাল ওয়েভস। 1 মিনিট, এই অনুদৈর্ঘ্য আর অনুপ্রস্থ তরঙ্গের মধ্যে মূল পার্থক্যটা কি একটু সহজ করে বুঝিয়ে বলবেন? অবশ্যই অনুদৈর্ঘ্য তরঙ্গ হল অনেকটা শব্দের মতো, যেখানে মাধ্যমের কণাগুলো তরঙ্গের গতির দিকেই সামনে পেছনে কাঁপে, একটা ধাক্কাধাক্কির মতো। আচ্ছা। আর অনুপ্রস্থ তরঙ্গ হল পুকুরের ঢেউ বা আলোর মতো, যেখানে মাধ্যমের কণাগুলো তরঙ্গের গতির সাথে আড়াআড়িভাবে উপরে দিকে কাঁপে। তার মানে টেসলা বলছিলেন হার্টজ যা দেখেছেন তা ছিল একটা ধাক্কা, আলোর মতো ঢেউ নয়। একদম। যদিও আজকের পদার্থবিজ্ঞান হার্টজের ব্যাখ্যাকেই সঠিক বলে মানে, কিন্তু এটা আমাদের দেখায় যে সেই সময় বিষয়টা নিয়ে কতটা বিতর্ক ছিল। আর এত সব অর্জন, এত বিতর্ক, সবকিছু তিনি পেয়েছিলেন মাত্র ৩৬ বছরের জীবনে। এটা ভাবাটাই কঠিন। তার মৃত্যুটা এত অল্প বয়সে কেন হয়েছিল? হ্যাঁ, তার অকাল মৃত্যুর বিজ্ঞানের জন্য এক বিরাট অপূরণীয় ক্ষতি ছিল। দীর্ঘদিন ধরে এর সঠিক কারণ জানা যায়নি, কিন্তু ২০০৫ সালে তার লেখা চিঠি ও ডায়েরির উপর ভিত্তি করে একটা মেডিকেল গবেষণাপত্র প্রকাশিত হয়। সেখানে কি বলা হয়েছে? সেখানে বলা হয়েছে যে তিনি সম্ভবত ওয়েগনার্স গ্র্যানুলোম্যাটোসিস নামক একটি অত্যন্ত বিরল অটোইমিউন রোগে মারা গিয়েছিলেন। এটা কি ধরনের রোগ? এই রোগে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা নিজের রক্তনালীকেই আক্রমণ করে। হার্টজের লক্ষণগুলো যেমন দীর্ঘস্থায়ী সর্দি যা কোনোভাবেই সারছিল না, নাকে টিস্যুর অস্বাভাবিক বৃদ্ধি, কানের মারাত্মক সংক্রমণ, মাইগ্রেন এবং শেষে প্যারালাইসিস এই রোগের সঙ্গে হুবহু মিলে যায়। আর তখন তো এর কোনো চিকিৎসাই ছিল না। না, তার মৃত্যুর কয়েক দশক পর এই রোগটি চিকিৎসা বিজ্ঞানে সঠিকভাবে শনাক্ত করা সম্ভব হয়। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি বলতে পারি? হাইনরিখ হার্টজকে আমরা কিভাবে মনে রাখব? আমার মনে হয় হাইনরিখ হার্টজ কেবল বেতার তরঙ্গের আবিষ্কারক ছিলেন না, তিনি ছিলেন একজন সত্যিকারের পলিম্যাথ। ঠিক। কোয়ান্টাম মেকানিক্সের দরজায় কড়া নেড়েছিলেন এবং তার শতাব্দীর সবচেয়ে বড় পদার্থবিজ্ঞানের বিতর্কগুলোর একটি সমাধান করেছিলেন। আর এই সবকিছুই মাত্র ৩৭ বছর বয়স হওয়ার আগে। তার জীবনটা যেন বিশুদ্ধ কৌতূহল চালিত গবেষণার এক দারুণ উদাহরণ। একদম। তিনি ওয়াইফাই বা রেডিও আবিষ্কারের চেষ্টা করেননি। তিনি দেখতে চেয়েছিলেন ম্যাক্সওয়েলের গাণিতিক সমীকরণগুলো বাস্তব জগতে সত্যি কিনা। প্রকৃতির একটি মৌলিক রহস্য উন্মোচন করাই ছিল তার উদ্দেশ্য। আর প্রায়োগিক দিকগুলো আপনা আপনি পরে চলে এসেছে, যা আমাদের মৌলিক গবেষণার শক্তিকে মনে করিয়ে দেয়। আর আমাদের আজকের শ্রোতাদের জন্য একটা শেষ চিন্তার খোরাক রেখে যাই। হার্টজের জীবনের শেষ কাজ ছিল একটি গভীর দার্শনিক বই, দ্য প্রিন্সিপলস অব মেকানিক্স। সেখানে তিনি পদার্থবিজ্ঞানের জগৎ থেকে বল বা ফোর্সের ধারণাটিকেই পুরোপুরি বাদ দেওয়ার চেষ্টা করেন। হ্যাঁ, এটা একটা অদ্ভুত ধারণা ছিল। সিস্টেমগুলো উচ্চ মাত্রিক স্থানে সবসময় সবচেয়ে সোজা পথ অনুসরণ করে। এই ধারণাটি প্রায় ২০ বছর পরে আসা আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তত্ত্বের সাথে অচম্বাভাবে মিলে যায়। যেখানে মহাকর্ষকে কোনো বল হিসেবে না দেখে স্থানকালের বক্রতা হিসেবে বর্ণনা করা হয়েছে। ভাবলে অবাক লাগে, হার্টজ যদি আরও কিছুদিন বাঁচতেন তাহলে হয়তো আপেক্ষিকতার বিপ্লবের সূচনাও তিনি নিজেই করে যেতেন।